নমস্কার সবাইকে। পৃথিবীতে তিন ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। এক ধরনের মানুষ যারা সেভিংস করে, আর এক ধরনের মানুষ যারা মনে করে তারা সেভিংস করতে পারবে না, আর 3 নম্বর মানুষ যারা এটা উপলব্ধি করে না যে সেভিংস করার প্রয়োজন আছে। তা আজকে আলোচনা করব সাইকোলজি অফ মানি, মর্গান হাসেলের বুক। এই বইটার 10 নম্বর চ্যাপ্টার সেভ মানি নিয়ে। তো এই বইটা বেসিক্যালি আমাদের টাকার সাথে আমাদের কি সম্পর্ক, সেই সম্পর্কের কথা বলা হয়েছে। এক কথায় বলতে গেলে এক্সেলেন্ট বুক। এই বইটা আপনাকে কিভাবে ধনী হতে হবে এটা শেখায় না, বরং এটা শেখায় আপনার সাথে আপনার পয়সার রিলেশন কিভাবে তৈরি হতে পারে, অথবা আপনি পয়সাকে নিয়ে কিভাবে ভাবেন সেটা নিয়ে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা জিনিস বলবো, আপনারা যদি মনে করেন যে আমাদের ভিডিও ভ্যালুয়েবল, তাহলে আপনারা লাইক করুন অথবা না করুন, কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবং আমি মোটামুটি রকম ভাবে শিওর যে এই ভিডিও দেখার পর আপনারা মোটামুটি রকম ভাবে শিওর হয়ে যাবেন যে সেভিংস এর গুরুত্ব কতটা। তাই এইখানে উনি একটা কথা বলছেন যে 1970 সালে আমেরিকায় একটা প্যানিক তৈরি হয়ে গেছিল যে হয়তো কয়েক বছরের মধ্যে আমেরিকার যে অয়েল রয়েছে সেই অয়েল শেষ হয়ে যাবে, এবং এই সারা পৃথিবীতেই অয়েল বলে কিছু থাকবে না। কেননা ইন্ডাস্ট্রি প্রচুর পরিমাণে বাড়ছিল, রাস্তায় গাড়ি প্রচুর পরিমাণে চলে এসেছিল। কিন্তু এরপরেও যদি দেখা যায় প্রায় 53 বছর হয়ে গেছে, রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেড়েছে, কলকারখানা অনেক বেড়েছে, কিন্তু তারপরেও তেল শেষ হয়নি। তার একটা বড় কারণ এই নয় যে নতুন কোনো তেলের ভান্ডারের সন্ধান পাওয়া গেছে অথবা এই পৃথিবী আবার নতুন করে তেল উৎপাদন শুরু করেছে, এটা কিন্তু নয়। বরং আমাদের টেকনোলজির অনেক ডেভেলপমেন্ট ঘটেছে, এবং টেকনোলজির ডেভেলপমেন্টের জন্য দেখা গেছে আগে যত পরিমাণে তেলের প্রয়োজন হতো তত পরিমাণে তেল কিন্তু এখন প্রয়োজন হয় না। যার ফলে দেখা গেছে যে আগে সায়েন্টিস্টরা যে অনুমান করেছিল যতটা পরিমাণ তেল পৃথিবীতে চলবে তার থেকে অনেক দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু পৃথিবীতে তেল শেষ হয়নি। সুতরাং আমাদের সেভিংস এর গুরুত্ব কিন্তু এতটাই রয়েছে, এবং এটা সম্ভবই কিন্তু হয়েছে যে আমরা তেল সেভ করতে পেরেছি এর জন্য, এই নয় যে আমরা উৎপাদন বাড়াতে পেরেছি। আর একটা জিনিস উনি বলছেন যে এমনও কিন্তু হতে পারে যে আপনি প্রচুর টাকা রোজগার করেন কিন্তু তারপরেও আপনি 1 টাকাও জমাতে পারছেন না, কেননা আপনার লাইফস্টাইলের জন্য। কিন্তু এরকমও হতে পারে যে আপনি খুব কম রোজগার করেন কিন্তু তারপরেও আপনি সেভিংস করতে পারছেন। অর্থাৎ আপনি যদি সেভিংস না করেন আপনি প্রচুর রোজগার করেও ওয়েলদি হতে পারবেন না, কিন্তু আপনি যদি সেভিংস করেন তাহলে আপনি অল্প রোজগারেও আপনি ওয়েলদি হতে পারেন। 2 নম্বর যেই জিনিসটি উনি বলছেন, মোর ইম্পর্টেন্টলি দ্য ভ্যালু অফ ওয়েলথ ইজ রিলেটিভ টু হোয়াট ইউ নিড। অর্থাৎ উনি এখানে যে সাইকোলজির কথা বলছেন যে মোর ইম্পর্টেন্টলি দ্য ভ্যালু অফ ওয়েলথ, অর্থাৎ আমাদের কাছে যে ওয়েলথ আছে তার ভ্যালু যে ডিপেন্ড করবে রিলেটিভ টু হোয়াট ইউ নিড, অর্থাৎ আপনার কি প্রয়োজন সেই প্রয়োজনের উপর। এখানে উদাহরণ হিসাবে উনি যে জিনিসটা বলছেন, ধরে নিলাম আপনার কাছে এবং আমার কাছে একই পরিমাণ টাকা রয়েছে, ধরে নিলাম যে দুজনের কাছেই 1 লাখ টাকা রয়েছে। এইবার দেখা গেল ওই 1 লাখ টাকাকে আমি খুব ভালোভাবে ইনভেস্ট করতে পারি, এবং ইনভেস্ট করার জন্য 12% রিটার্ন ইয়ারলি জেনারেট করতে পারি। কিন্তু আপনি খুব একটা ভালো ইনভেস্টার নয়, তার জন্য আপনি মাত্র 10% ইন্টারেস্ট জেনারেট করতে পারেন, কিন্তু আমি 12% ইন্টারেস্ট রেট জেনারেট করতে পারছি। কিন্তু এর পরেও যদি দেখা যায় যে আপনার নিড কম থাকে তাহলে কিন্তু আপনি ওই 10% নিয়েই খুশি থাকবেন। আমার ক্ষেত্রে কিন্তু ওই 12%ও শর্ট পড়ে যাবে, কেননা আমার লাইফস্টাইল যেহেতু অনেকটাই বেশি। আপনার কাছে ধরে নিলাম যে 100 টাকা রয়েছে এবং আপনার নিড দেখা গেল যে 10 টাকা, সেক্ষেত্রে আপনার যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু 10 গুণ। আমি একটা ম্যাথামেটিক্সের জাস্ট হিসাব করছি, কিন্তু আমার যদি 100 টাকাই থাকে এবং আমার নিড যদি 50 টাকা থাকে, সেক্ষেত্রে আমার যে ওয়েলথের ভ্যালু সেটা কিন্তু মাত্র 2 গুণ। আপনার ক্ষেত্রে 10 গুণ, কিন্তু একই জিনিস আমার ক্ষেত্রে কিন্তু 2 গুণ। এক্ষেত্রে উনি যেই জিনিসটা বলছেন, লার্নিং টু বি হ্যাপি উইথ লেস মানি ক্রিয়েট এ গ্যাপ বিটুইন হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট। অর্থাৎ আপনি কি চান মাইনাস আপনার কাছে কি আছে, এই দুটোর যে গ্যাপ রয়েছে এই গ্যাপটাই কিন্তু আপনার হ্যাপিনেস। অর্থাৎ আপনার কাছে যদি 1 লাখ টাকা থাকে এবং আপনার নিড যদি থাকে যে 5,000 টাকা, সেক্ষেত্রে আপনার 95,000 টাকার হ্যাপিনেস রয়েছে। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এবং আমার কাছে যদি 1 লাখ টাকা থাকে এবং আমার নিড যদি 2 লাখ টাকার থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমার হ্যাপিনেস তো থাকবে না, উল্টে আমি আনহ্যাপি থাকবো। এবার উনি আরেক জায়গায় বলছেন, পাস্ট এ সার্টেন লেভেল অফ ইনকাম হোয়াট ইউ নিড ইজ জাস্ট হোয়াট সাইড বিলো ইয়োর ইগো। উনি বলছেন যে মোস্টলি মানুষ যে খরচা করে সেই খরচাটা কিন্তু তার ইগোর জন্যই করে, কেননা তাকে অন্য কাউকে কোনো কিছু একটা শো করতে হয়। এই শো অফের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মানুষ সেভ করতে পারে না, এবং সেই শো অফের যে আইডিয়াটা রয়েছে সেই আইডিয়াটা কিন্তু আমাদের ইগো থেকে আসে। অর্থাৎ আমরা যদি নিজে থেকে নম্র হই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদের প্রয়োজনই হবে না যে এক্সট্রা খরচা করার, এবং সেই এক্সট্রা খরচা না করলে আমরা কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেভিংস বাড়াতে পারবো। এরপরে উনি বলছেন, so pupils' ability to save is more in their control than they might think.
অর্থাৎ মানুষ যা মনে করে তার থেকে কিন্তু তার সেভিংস এর মানসিকতা অনেক বেশি থাকে। কেননা সেভিংস ক্যান বি ক্রিয়েটেড বাই স্পেন্ডিং লেস, অর্থাৎ আপনি আপনার সেভিংস ক্রিয়েট করতে পারবেন জাস্ট আপনার খরচ কম করে। ইউ ক্যান স্পেন্ড লেস ইফ ইউ ডিজায়ার লেস, অর্থাৎ আপনি খরচা তখনই কম করতে পারবেন যখন আপনার ডিজায়ার কম থাকবে। অ্যান্ড ইউ উইল ডিজায়ার লেস ইফ ইউ কেয়ার লেস অ্যাবাউট আদার্স, এবং আপনি তখনই আপনার ডিজায়ার কম করতে পারবেন যখন আপনি অন্যদের সম্পর্কে ভাবা বন্ধ করে দেবেন। এরপরে উনি বলছেন অ্যান্ড ইউ ডোন্ট নিড এ স্পেসিফিক রিজন টু সেভ, অর্থাৎ বহু মানুষই আছে যারা কিনা দেখা যায় যে একটা গাড়ি কেনার জন্য সেভ করে, অথবা বাড়ি কেনার জন্য সেভ করে, অথবা তার সন্তানের জন্য সেভ করে, এরকম বিভিন্ন কারণে সেভ করে। উনি বলছেন এই ধরনের কারণের জন্য সেভ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট সেভ করতে হবে বলে আপনি করুন। এমন নয় যে আপনি কোনো ধরনের খরচা করবেন বলে আপনার সেভিংসটা করছেন, আপনার সেভিংসটা আপনি হ্যাবিটের মধ্যে নিয়ে আসুন, দেখবেন বাকি প্রবলেমগুলো অটোমেটিক্যালি সলভ হয়ে গেছে। এরপরে উনি বলছেন দ্য ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কন্ট্রোল ওভার ইউর টাইম ইজ অ্যান আনসিন রিটার্ন অন ওয়েলথ, অর্থাৎ আমাদের যে টাইমের উপর যে কন্ট্রোল রয়েছে সেটা কিন্তু আমাদের টাকাই এনে দিতে পারে। অর্থাৎ আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভাবি যে আমার কাছে টাকা আছে, আমার ব্যাংকে টাকা রয়েছে, সেই টাকা থেকে আমরা কি জিনিস কিনতে পারবো, কিন্তু এই জিনিসটা কোনো সময় ভাবি না যে আমরা টাকা দিয়ে কিন্তু টাইমও পারচেজ করতে পারি। এক্ষেত্রে উনি ডেডেক সিভারের একটা উদাহরণ দিয়েছিলেন। উনি একজন ব্যবসায়ী, উনি একটা টাইমে $1800 একটা চাকরি করতেন এবং ওনার মান্থলি যে খরচা ছিল সেই খরচা $1000 ছিল, এবং সেই $1000 উনি খুব কষ্টেই তার জীবন বাঁচতেন এবং $800 প্রতি মাসে বাঁচাতেন। এইভাবে সে চলতে চলতে তার $12000 জমে গেল, এবং যখনই তার $12000 জমে গেল তখন সে ডিসাইড করলো তার যেটা প্যাশন রয়েছে সেই প্যাশনকে সে প্রফেশন তৈরি করবে। তার জন্য তার প্রফেশনে সে সময় দেওয়া শুরু করলো, এবং সময় দেওয়া শুরু করার জন্য একটা টাইমে উনি একজন ভালো বড় বিজনেসম্যান হয়ে গেল। এবং একটা টাইমে তার বন্ধু তাকে জিজ্ঞাসা করে যে তুমি এত বড় বিজনেসম্যান কি করে হলে? তখন সে বলে যে ওই $12000 যে আমি জমিয়েছিলাম তার জন্যই কিন্তু আমি এই বড় ব্যবসায়ী হতে পেরেছি। সে বলেছে সেটা নয়, তুমি কিভাবে তোমার ব্যবসা দাঁড় করালে এবং সেই ব্যবসা বিক্রি করে এত কোটি টাকা আর্ন করলে। সে বললে সেগুলো ইম্পর্টেন্ট নয়, সেগুলো সময়ের সাথে সাথে হয়ে যায়, কিন্তু আমি যে ফার্স্ট স্টেপ নিয়েছিলাম সেই ফার্স্ট স্টেপে যে আমি $12000 জমিয়েছিলাম, যেটা কিনা আমার 12 মাসের সময় কিনতে সাহায্য করেছিল, সেটাই কিন্তু আমার প্রথম সাকসেস, এবং তার জন্যই কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি। সুতরাং আমরা বলতেই পারি টাকা আমাদের টাইমের উপর যে কন্ট্রোল দেয় সেটা কিন্তু আর কেউ দিতে পারবে না। আর সবার লাস্টে উনি বলছেন দ্য হিডেন রিটার্ন ইজ বিকামিং মোর ইম্পর্টেন্ট, অর্থাৎ টাকা যে আমাদের লুকোনো কিছু সুবিধা দেয় সেটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমরা উপলব্ধি করি না। একটা সময় ছিল যখন কোনো ব্যক্তি কাজ করত, সেই কাজ করার সময় তার যে আশেপাশের লোক ছিল সেই আশেপাশের লোকে কিন্তু তার কাছে আসতো, কোনো একটি প্রোডাক্ট অথবা সার্ভিস তার কাছে নিয়ে যেত। ধরে নিলাম কোনো একজন কুমোর ছিল যে মাটির পাত্র তৈরি করে, এখন তার কাছে তার গ্রামের আশেপাশের লোক এসে জিনিসপত্র কিনে নিয়ে যেত। কিন্তু আজকের দিনে তার যে মার্কেট রয়েছে সেটা কিন্তু তার আশেপাশের গ্রাম নয়, তার আশেপাশের গ্রামের উপর তার ডিপেন্ড করতে হলে তার ব্যবসা কিন্তু একটা টাইমে শেষ হয়ে যাবে। সুতরাং তার যে মার্কেট রয়েছে সেটা কিন্তু পুরো পৃথিবী হয়ে গেছে এই ইন্টারনেটের জন্য, এবং তার জন্য দেখা যাচ্ছে যে তার যে স্কিল রয়েছে সেই স্কিলটা আগের জায়গায় রাখলে হবে না, তার মার্কেটও যেরকম ভাবে বেড়েছে তার কম্পিটিশনও কিন্তু বেড়ে গেছে। কেননা দেখা যাবে পৃথিবীর আর এক প্রান্তে তার থেকে ভালো কোনো একজন কুমোর বসে রয়েছে, এবং যদি কোনো কারণে দেখা যায় তার সাথে কম্পিটিশন করতে তার কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তার হাতে যদি কিছু সেভিংস থাকে তাহলে কিন্তু সে হাতে কিছু সময় পাবে, যে সময় দিয়ে সে তার স্কিল ডেভেলপ করতে পারবে, অথবা সেই স্কিল ডেভেলপমেন্টে সে তার টাকাটা ইনভেস্ট করতে পারবে। এইভাবেও কিন্তু সেভিংস আমাদের সাহায্য করে আমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, যেটা ম্যাক্সিমাম মানুষই আমরা উপলব্ধি করতে পারি না। তা আমি প্রত্যেককেই বলবো যদি সম্ভব হয় এই সাইকোলজি অফ মানি বইটা অবশ্যই পড়ুন। এই বইটা টাকা সম্পর্কে আপনার যে ধ্যান ধারণা আছে সেই ধ্যান ধারণা কিন্তু পাল্টে দিতে সাহায্য করবে। এছাড়াও এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানান, তাহলে আমি চেষ্টা করব এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরো নিয়ে আসার। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।